প্রিয়তা ওর ধমক খেয়ে কেঁপে উঠল। সাহস নিয়ে বলে, উনি কি ওই দিন আমাকে দেখতে হসপিটালে আসেনি? পিহু ফোঁস করে নিঃশ্বাস ফেলল। প্রিয়তা অনেক দিন থেকে প্রশ্নটা করতে চেয়েও ভয়ে করতে পারেনি। আজকে সাহস করে জিজ্ঞেস করেই ফেলল, কে মায়ান রেজা? এই প্রিয়, তুই আবার ওর প্রেমে পড়ে যাসনি তো? ভিলেনটা কি তবে ঠিক বলেছিল? না প্রিয়, তুই বোন আমার, তুই এই ভিলেনের প্রেমে পড়তে পারিস না কিছুতেই না। পিহু বিলাপ শুনে প্রিয়তা ছলছল চোখে তাকায় ওর দিকে। প্রিয়তার চোখের ভাষায় বলে দিচ্ছে, প্রিয়তা মায়ানকে ভীষণ ভালোবেসে ফেলেছে। পিহু অলস ভঙ্গিতে বিছানায় গাইলিয়ে দিল, ভুলে যা ওকে। ওইরকম একটা গুন্ডার সাথে আমি তোর বিয়ে কিছুতেই দেব না, আব্বু মানবে না। পিহু, আই এম সরি। এই তো বুঝে গেছিস, এখন ভুলে যা ওকে। প্রিয়তা চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে, আমাদের বিয়ে হয়ে গেছে পিহু। পিহুর মাথায় যেন গোটা একটা আকাশ ভেঙে পড়ল। ও তড়িঘড়ি শোয়া ছেড়ে উঠে বসে, অবিশ্বাস চোখে তাকে জিজ্ঞেস করে, মাথাটা পুরোটাই গেছে তোর? কি বলছিস তুই? প্রিয়তা এবার পিহুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। পিহু মুখের মতো বসে আছে। আমি ওনাকে বড্ড ভালোবেসে ফেলেছি পিহু। যেদিন পিকনিকে গেলাম, তনিমা ছিল না সাথে, উনি ছিলেন। এরপর অ্যাক্সিডেন্টলি আমাদের বিয়ে হয়ে যায়। হোয়াট? যা বলার পরিষ্কার করে বল। প্রিয়তা এক এক করে সব ঘটনা বলতেই পিহু মাথায় হাত দিয়ে বসে পড়ে। পরক্ষণে নিজেকে বুঝিয়ে প্রিয়তার উদ্দেশ্যে বলে, দেখ প্রিয়, এটা কোনো বিয়ে হলো? তুই এসব ভুলে যা। এটা একটা দুর্ঘটনা, তোদের তো আর সংসার হয়নি। সরি পিহু। আবার সরি? আবার কি করেছিস তুই? আমাকে না জেনে প্রেম করেছিস, তা ওই ভিলেনটাকে? বিয়ে করেছিস যাকে আমি দু চোখে দেখতে পারি না তাকে। এখন আর বলিস না একেবারে মধুচন্দ্রিমা পালন করে এসেছিস। প্রিয়তা নাক টেনে টেনে মাথা নাড়তেই পিহু ঠাস করে বিছানায় হাত পা ছেড়ে দিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। বোন বাচ্চা পয়দা করে সোজা বাচ্চাটাকে কোলে তুলে দিয়ে বলতি, এটা তোর ভাগ্নে হয়? বিশ্বাস করে আমি একটু অবাক হতাম না। পিহুকে এমন বিহেভ করতে দেখে প্রিয়তা আরও ব্যতিব্যস্ত হয়ে পড়ল। পিহুর হাত চেপে ধরে বলে, পিহু প্লিজ আমাকে মাফ করে দে, আমি জেনে শুনে করিনি কিছু, বিশ্বাস কর। এখন আর কি, যার মাল তার কাছে চলে যা। তোর তো বোন আগে না জামাই আগে, এখানে বসে আসিস কেন? যা। পিহু আমাকে ভালোবাসে না, উনি আমাকে ভালোবাসে না পিহু। তুই বুঝলি কি করে? বিয়ের সময় থেকে উনি সবটা আমার ওপরে ছেড়ে দিয়েছিলেন। উনি আমাকে এটা বুঝিয়ে দিয়েছেন বিয়েটা ওনার কাছে মূল্যহীন, নয়তো আমাকে কেন বারবার বলবে এখান থেকে বের হওয়ার পর আমরা বিয়েটাকে ভুলে যাব। তাহলে ভুলে যা, তুই আমার সাথে এরকমটা করতে পারিস না পিহু। আমি ওনাকে ভালোবাসি, আমি ওনার সাথে সংসার করতে চাই। তুই আমার কাছে কি চাস? আমি জানতে চাই উনি আমাকে ভালোবাসেন কিনা। জামাই দিয়ে জীবন চলবে, শ্বশুরবাড়ি ভালো না হলে আব্বু তোকে জীবনেও ওখানে যেতে দিবে না। এখন উপায়? প্রেম করেছো তুমি, এখন মাসুল গুনবো আমি। তুই এখনো সুস্থ না, তাই নিজের খেয়াল রাখ। আর তুই? আমি ঢাকায় ফিরছি কেন? বিয়ে করার সময় মনে ছিল না আমার বোনকে তো জলে ফেলে দিতে পারি না? এখনো মায়ান সম্পর্কে কিছু জানি না আমরা। সব খবর বের করে তারপর তোকে ওর কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে, নয়তো না। আই লাভ ইউ বনু, তুই পৃথিবীর সেরা বনু। তেল মারা বন্ধ কর, সময় আসলে এটার রিটার্ন নেব আমি। ঠিক আছে। পিহু কিছু একটা ভাবে মনে মনে বিড়বিড় করে বলে, আমাকে না জানিয়ে আমার বোনের সাথে প্রেম করা, বিয়ে করা তোর বের করছি মায়ান রেজা। আমি আমার বোনের শ্বশুর বাড়িতে নয়, তোর উপরে প্রতিশোধ নিতে যাচ্ছি। আমি পিহু নিজের কাছে প্রমিস করছি, তোর জীবনটাকে তেজপাতা না করা পর্যন্ত আমার শান্তি নেই। তোমার যাওয়াটা কি খুব জরুরি পড়ান? পিহু ব্যাগ গোছাতে গোছাতে ব্যস্ত গলে উত্তর দিল, হ্যাঁ আব্বু, এক্সাম শুরু হবে, প্রিয় তো এখনই যেতে পারবে না, তাই সব কিছু আমাকে ম্যানেজ করতে হবে। তুমি চিন্তা করো না, জলদি চলে আসব। তোমাকে যে বিষয়ে বলেছিলাম। পিহুর হাত থেমে গেল। এখনও ও কীভাবে বলবে তাদের আদরের নাদান মেয়েটা বিয়ে বাসর করে বসে আছে। পিহু ছোট্ট করে বলে, আমি ফিরে আসি, তারপর সব হবে। ঠিক আছে। পিয়ালি নারাজ হয়ে আছে, মেয়েটা ওনার একটা কথাও শোনে না। পিহু সব গুছিয়ে পিয়ালির কাছে যায়, মায়ের গলা জড়িয়ে ধরে আদুরে গলায় আহ্লাদ করে বলে, আম্মু বলেছি তো জলদি চলে আসবো,
যাওয়ার সময় মন খারাপ করে থাকবে? আমার মন খারাপে তোর কিছু এসে যায়? এতে কি তুই তোর মত পাল্টে ফেলবি না তো? তাহলে আমার কাছে কেন এসেছিস? যা, চলে যা। বাপ মেতে জীবনে এতটুকু শান্তি দিল না। এরকম আবার আমি থেকে কোত্থেকে এলাম? এখন মেয়ের পরীক্ষা জানার পর তো ওকে ঘরে বসে রাখতে পারি না। আমি তোমার কোন কথাটা শুনিনি তুমি বলো? এই নারী জাতি আজব এক জাতি, যতই করো মন ভরে না। তৌসিফের কথায় পিয়ালি কটমট চোখে তাকায়। তৌফিক নজর লুকিয়ে পিহুকে বলে, আমি বাইরে গাড়ি ঠিক করছি, তুমি এসো। তৌফিক জলদি জলদি ওখান থেকে সরে পড়ল। পিহু পিহালির মুখটা দুই হাতের তালুতে আগলে নেয়। শান্ত গলায় বলে, আমি চলে যাচ্ছি আম্মু। অনেক দিনের জন্য তুমি এভাবে মন খারাপ করে থাকলে আমি নির্ঘাত পরীক্ষায় ফেল করব। সব সময় আজে বাজে কথা বলা তোর আর তোর বাপের স্বভাব হয়ে গেছে, তাই না? তুমি হেসে দাও, তাহলে আর উল্টো পাল্টা কথা বলবো না, প্রমিস। পিয়ালি মেয়ের মুখে চুমু খেলেন। স্মিত হেসে বলে, সাবধানে যাবি, পৌঁছে আমাকে কল করবি, মনে থাকে যেন। যথা আজ্ঞা মাতে। ড্রামা কুইন একটা, এখন চল। তুমি বের হও, আমি আপুর সাথে দেখা করে আসছি। আচ্ছা যা। পিহু প্রিয়তা রুমে ঢুকতে দেখে প্রিয়তা বিষণ্ণ মনে বসে আছে। পিহুকে দেখে নড়েচড়ে উঠে দাঁড়ালো। প্রিয়তা কিছু একটা বলতে চাইছে, কিন্তু পিহু ওকে একদমই পাত্তা দিচ্ছে না। প্রিয়তা ইনিয়ে বিনিয়ে পিহুর মুখোমুখি হয়ে বলে, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ, তোর শ্বশুর বাড়িতে যাচ্ছি, সাবধানে তো যেতেই হবে। বিয়ে করেছো তুমি, মাসুল গুনবো আমি। এভাবে কেন বলছিস? আমি শুধু জানতে চাই উনি আমাকে ভালোবাসে কিনা। যদি ভালো না বাসে তখন কি করবি? প্রিয়তা অবাক চোখে তাকালো। এটা তো ভেবেই দেখিনি। স্যাহ, তোর অবস্থাই বলে দিচ্ছে দেবদাসের ফিমেল ভার্সন হবি তুই। আচ্ছা চলি এখন, সাবধানে থাকি। অনেক সময় মতো ওষুধগুলো খাস। পিহু যেতে গিয়েও ফিরে এসে প্রিয়তার গলা জড়িয়ে ধরল। ওকে আশ্বস্ত করে, তোর সংসার বসিয়ে তারপর ফিরবো আমি, চিন্তা করিস না। প্রিয়তা আবেগে আপ্লুত হয়ে পিহুর গালে চুমু খেলো। পিহু চোখ রাঙায়। ছোট মানুষের মতো করবি না, আমি কোনো বাচ্চা নই। এটাকে আদর বলে বনু, ভালোবাসা। তোর ভালোবাসা তুই ধুয়ে পানি খা, আমি কিছুই ভুলিনি কিন্তু। সরি বলেছি তো, দেরি হচ্ছে আমার। সাবধানে যাস। তৌসিফ ওকে গাড়িতে তুলে দিল। ঠিকঠাক সময়ে ট্রেন ধরতে হবে। সবার থেকে বিদায় নিয়ে নিজ পরিকল্পনায় মগ্ন হলো ও। পিহু জানে ওকে এখন কি করতে হবে। মায়ানের বিষয়ে যতটুকু জানার ছিল পিহু জেনে গেছে। এবার মায়ান রেজা চমক পাকবে। ওকে না জানিয়ে ওরই বোনকে বিয়ে করার জন্য পিহু ওকে সারপ্রাইজ দিবে। সকাল সকাল আজ ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চোরের মতো দরজা খুলে এদিক ওদিক তাকায়। আফতাব ফজর পড়ে বাগানে হাঁটতে যায়। এই সময়টাতে আফতাব বাগান থেকে ফিরে লাইব্রেরিতে ঢুকেছে নিশ্চয়ই। এটার সুযোগ কাজের লোকটা আসার আগে আজকে পালাতে হবে। আজ চোরের মতো ধীরে সুস্থে ব্যাগটা নিয়ে পা টিপে টিপে রুম থেকে বের হলো। সদর দরজা পেরিয়ে আসতে বুক ফুলিয়ে শটান হয়ে দাঁড়ায়। এবার ওর বাড়ি থেকে পালানো কেউ আটকাতে পারবে না। কালকের ফ্লাইটে আজ সোজা লন্ডনে চলে যাবে। ও চাইলে কালকে এখান থেকে বের হতে পারত, কিন্তু আপাতত কোনো রিস্ক নেওয়া যাবে না। তাই তো ধীরে ধীরে এগোচ্ছে। আজকে ওর এক বন্ধুর বাসায় থাকবে, তারপর কালকে ফুর হয়ে যাবে। ভাবতেই বিশ্বজয়ের হাসি দিল। পরের দিন আফতাব বাজার করতে বের হয়েছে। ছুটির দিনে উনি নিজে বাজারে গিয়ে সব বাজার করে আনেন। টাটকা সবজি, বড় মাছ, দেশি মুরগি নিজে দেখে কেনেন। আজ কাল থেকে লাপাত্তা। অবশ্যই এতে আফতাবের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ছুটির দিন যেখানে ইচ্ছে যাক। যদিও আজ তাহমিনাকে বলেছে বন্ধুর বাসায় ঘুরতে গেছে, তাই আফতাব এটা নিয়ে বেশি জলঘোলা করেনি। আজকে পিহুও বাজারে বের হয়েছে। সবজি কেনা তো বাহানা মাত্র, ওর টার্গেট আফতাব রায়ান। মায়ান অবধি পৌঁছতে হলে আগে আফতাবকে পাকড়াও করতে হবে। এখানে সে মায়ানের ঠিকুজি কোষ্টি বের করেছে ও। রায়ান বাড়ির বড় ছেলে মায়ান রেজা। যদিও পিহু অবাক হয়েছে সারনেম আলাদা দেখে। তাতে কি, পিহু ওর বোনের জন্য একটা উপযুক্ত শ্বশুরবাড়ি দেখতে এসেছে। দেখা যাক পিহু তাতে সফল হয় কিনা। আফতাব বাজার করে কাজের লোকটাকে সব বুঝিয়ে দিয়ে গাড়ি করে বাড়ি পাঠিয়ে দেয়। আজকে সকালের মর্নিং ওয়াক এখন সেরে নেওয়া যাক। এখনও বাজারের ভিড় জমেনি। ঠান্ডা আবহাওয়া, একটু প্রকৃতির হাওয়া খেতে খেতে বাড়ি ফেরা যাক।
পিহু আফতাবের পিছু নিল। রাস্তার পাশে ভিক্ষুককে বসে থাকতে দেখে আফতাব দাঁড়িয়ে পকেট থেকে টাকা বের করে ভিক্ষুককে কিছু টাকা দিয়ে কিছুটা পথ যেতে একজন বখাটে টাইপের লোক আফতাবের সামনে দাঁড়ালো। কি চাই? যা আছে সব বের কর। সকাল সকাল ছিনতাই করতে বের হয়েছিস? বয়স তো কমই, কাজ করতে কি কষ্ট হয়? কাজ লাগলে চলে আসিস, তবুও অকাজ করে ভয় দেখে টাকা দিতে পারবো না, সর এখান থেকে। আফতাব ঠেলে চলে যেতেই লোকটা ছুরি বের করলো। আফতাবের গলার কাছে ধরে হুঁশিয়ারি দিয়ে বলে, চুপচাপ যা আছে বের করে দে। অযথা বকবক শুনতে ইচ্ছে করে না, বেশি কথা বললে এটা দিয়ে নলি কেটে রেখে দেব। আফতাব ভয় পেয়েছে, এইসব টোকাই পোলাপান বহু ডেঞ্জারাস হয়, সত্যি সত্যি যদি ছুরি চালিয়ে দেয় তখন। না, আফতাব এখনো নাতি নাতনির মুখী দেখেনি, এত জলদি মরে গেলে চলবে না। আফতাব শুকনো ঢোক গিলে মানিব্যাগ বের করতে কেউ দৌড়ে এসে সামনে থাকা লোকটার বুক বরাবর লাথি মারল। আফতাব হতভম্ব হয়ে তাকিয়ে আছে। পিহু হাত ঝেড়ে এগিয়ে গিয়ে পড়ে থাকা লোকটার হাতটা দুই হাতের মুঠোয় নিয়ে জোর করে মোচড় দিতেই হাত থেকে ছুরিটা পড়ে গেল। পিহু হিসিয়ে বলল, সাত সকালে ছিনতাই করতে এসেছিস কেন রে? নাস্তা করে বের হোসনি? ছিনতাইয়ের টাকা দিয়ে নাস্তা করবি? করাচ্ছি নাস্তা। বলতে বলতে আরও একবার ডান হাতটা ধরে মোচড় দিতে লোকটা আর্তনাদ করে ওঠে। ততক্ষণে লোকজনের ভিড় জমেছে। সবাই বিষয়টা জেনে ছিনতাইকারীকে গণধোলাই দিতে লাগলো। ফ্রিতে হাত সাফ করার সুযোগ পেলে কেই বা ছাড়ে। আপনি ঠিক আছেন? আফতাব এমন মেয়ে এখন পর্যন্ত দেখেনি। উনি আবেগে গদগদ হয়ে পিহুর মাথায় হাত বুলিয়ে বলে, তুমি আমাকে বাঁচালে মা, তুমি আমার মেয়ের মতো, অথচ কত সাহসী। পিহু নিরলস গলায় জবাব দিল, আমার বাবা আছে আঙ্কেল, শ্বশুরবাড়ির তরফ থেকে কেউ নেই, তাই আমাকে মেয়ের মতো না বলে বৌমা বলতে পারেন। আফতাব যেন হাতে আকাশের চাঁদ পেল, আহ্লাদ করে বলে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার বৌমা। নাম কি তোমার বৌমা? সবাই পিহু বলেই ডাকে, আপনিও পিহু বলেই ডাকবেন শ্বশুর আব্বা। বৌমা? শ্বশুর আব্বা? কখনো বাড়িতে বেরোতে এসো বৌমা? ঠিকানা দিন, বেরোতে যাব কেন? শ্বশুরবাড়িতে কি কেউ বেড়াতে যায়? আমি তো পার্মানেন্টলি যাব। ঠিকানা দিলে চিনবে না, গুগল আজকাল ভুলভাল জায়গায় নিয়ে যায়। আমি বরং তোমাকে আমার বাড়ির A to Z বলছি। আফতাব মানচিত্র বুঝিয়ে দেওয়ার মতো করে ওর বাড়ির A to Z পিহুর সামনে তুলে ধরে। পিহু অবাক হয়েছে ভীষণ, সাথে মজাও পেয়েছে। আফতাব একজন মজার মানুষ। আফতাব রাস্তার পাশের একটা গাছকেও পরিচয় করিয়ে দিতে বাদ রাখেনি। পিহুর এখন মনে হচ্ছে অন্ধকারে হেঁটে গেলেও ঠিক আফতাবের বাড়িতে পৌঁছে যাবে। বাড়িতে বাজার করে আসতে এত দেরি হলো কেন? আর বলো না, রাস্তায় ছিনতাইকারী ধরেছিল। তাহমিনা আতকে উঠে জিজ্ঞেস করে, তারপর কি হলো? তুমি ঠিক আছো তো? আরে আমার আবার কি হবে, ভাগ্যিস বৌমা ছিল, মেয়েটা অনেক সাহসী। বৌমা? মাথাটা পুরোটাই গেছে তোমার। এই তোমার যন্ত্রণায় ছেলেটা আমার বাড়ি ছেড়েছে। আরে তুমি চুপ করো তো, এতদিনে আমি তোমার ছেলের মনের মতো মেয়েকে খুঁজে পেয়েছি। শোনো, ওই মেয়েকে আমাদের বাড়ির রাস্তায় এমনভাবে বলেছি যে গুগল ম্যাপ ছাড়াই চলে আসতে পারবে। বাহ, এই নাকি তুমি দেশেরা বিজনেসম্যানের মধ্যে একজন। এই তোমার বুদ্ধি? একটা অচেনা অজানা মেয়েকে বাড়ির রাস্তা বলে দিয়ে এসেছ। কে বলতে পারে ওই লোকটা যদি ছিনতাইকারীদের গ্যাংয়ের লিডার হয় তখন ওই মেয়েটা। তাসমিন ফোরন কেটে বলল, দুলাভাই বৌমার চিন্তায় পাগল হয়ে গেছে আপু, তাই তো মাথা কাজ করছে না বেচারা আজ। তুমি চুপ কর, সারাদিন তো ঘুরোঘুরি করতেই থাকো। তুমি আজের খালা ওকে বিয়ের জন্য রাজি করতে পারো না? বিয়ে শাদী ফালতু একটা বিষয়। আমার মনে হয় বিয়ে করা আর সময় নষ্ট করা একই বিষয়, এর চেয়ে সারাদিন ঘুরেঘুরি করাই বেটার। এই তোমার জন্য আমার ছেলের মাথাতেও এটা ঢুকে বসে আছে। আস্তে ঝগড়া ছাড়ো, খেয়ে নেবে চলো। আজটা যে কবে ফিরবে ছেলের কথা ভাবতেই তাহমিনা দীর্ঘশ্বাস ফেলেন। আজের ফ্লাইট সন্ধ্যা 7টায়, বিকাল 4টা বাজতে ও সব কিছু গুছিয়ে বিমানবন্দরে রওনা দেয়। যতক্ষণ না দেশ ছাড়ছে ততক্ষণ ওর শান্তি নেই। ছুটির দিনে আফতাব রায়ান খবরের কাগজ পড়ে, নয়তো লাইব্রেরিতে বেশিরভাগ সময় কাটান। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ড্রয়িং রুমে বসে বসে খবরের কাগজ পড়ছিলেন উনি। তাহমিনা ট্রেতে করে পাকোড়া দিয়ে গেছে। আজ না থাকলে খাবার দাবারের নিয়ম পাল্টে ফেলেন উনি। ইচ্ছে মতো ভাজা পোড়া আর মুখরোচক খাবারে হামলে পড়েন। তাহমিনা বসে বসে চা পান করছে আর টিভি দেখছে। টিভির আওয়াজে বিরক্ত হয়ে উনি রুমে চলে যান। বাড়িতে একটা শালি পালা মোটেও সহজ কোনো বিষয় নয়।
এমন সময় কলিং বেল বাজলো। তাসমিন অলস ভঙ্গিতে বসে আছে। তাহমিনা বোনের কাণ্ডে বিরক্ত হয়ে মাঝে মধ্যে উনি নিজে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। দরজা খুলতে নববধূর সাজে এক হাত লম্বা ঘোমটা দেয়া মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে তাহমিনা ভয় পেয়ে যায়। এই মেয়েকে, তুমি এখানে কি চাই? পিহু ঘোমটাটা তুলে রসিকতা করে গান ধরল, আরে গেট খুলে দেখো, বউ এসেছে। তখন থেকে দরজায় দাঁড়িয়ে রয়েছে। শাশুড়িমা, জলদি করে গেট খোলো না, এত সুন্দর বৌমা দেখে অজ্ঞান হইও না। আরে বরণ বৌমা, ঘরে তোলো না, এসেছি যখন শ্বশুরবাড়ি ফিরে যাব না। তাহমিনার মুখটা বিস্ময়ে হা হয়ে গেছে। পিহু ওনার অবস্থা বুঝলো, হে হে করে হেসে বলে, হ্যালো শ্বশুরি আম্মা, আমি আপনার বৌমা পিহু, ভেতরে আসি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে। তাহমিনাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে তাসমিন জিজ্ঞেস করে, কে এসেছে আপু? তাহমিনা আতঙ্কে চিল্লিয়ে বলে, আজের আব্বু, তোমার বৌমা এসেছে বলে এক কদম সে ঠাস করে পড়তেই পিহু ধরে ফেলল। আরে আরে শাশুড়ি আম্মা, দেখছি সত্যি সত্যি বৌমা দেখে অজ্ঞান হলো। চেনা কণ্ঠস্বরে তাসমিন চমকে উঠল। পিহু ততক্ষণে ঘোমটা সরিয়ে মুখ বের করেছে। তাহমিনাকে সোফায় বসিয়ে দিয়ে নিজেও পাশে বসল। তাসমিন আঙুল তাক করে পিহুর দিকে এগিয়ে আসছিল। এই মেয়ে, তুমি এই বাড়িতে? সোশ্যাল মিডিয়া ঘেটে আফতাবের বিষয়ে অনেক কিছু জেনেছে ও। লোকটা শান্তশিষ্ট, বউভক্ত মানুষ। বেশ কিছু পোস্টে, বিশেষ করে অ্যাওয়ার্ড ফাংশনে নিজের স্ত্রীকে পাশে রেখে তার অবদান স্বীকার করেছেন তিনি। তাই তো তাহমিনের সম্পর্কে জানতে পেরেছে পিহু। এই মহিলা তাহমিনাকে আপু ডাকছিল, মানে নিশ্চয়ই হিসেব মতে এই মহিলা মায়ানের খালা হবে। পিহুর প্রিয়তার কপালের কথা চিন্তা করে আফসোস হলো, শেষে কিনে এরকম একটা দজ্জাল খালা শাশুড়ি জুটলোর কপালে। তাসমিন উত্তর না পেয়ে পিহুর দিকে আসতে গিয়ে পা বেঁধে মুখ থুবড়ে পড়ল। পিহু হাসি আটকাতে না পেরে ফিক করে হেসে উঠল। তাসমিন ওর দিকে রক্তাভ চোখে তাকিয়ে আছে দেখে হাসিটুকু গিলে খেয়ে সুর টেনে তাসমিনের মজা নিয়ে গেয়ে ওঠে, আরে আরে আরে, এ কি হলো? থালা আম্মা যে বউ দেখে মাটিতে আছাড় খেলো। বেয়াদব মেয়ে একটা, তুমি এখানে কি করছো? কেন থালা আম্মা, আপনি তো আমার বিয়ে নিয়ে কত চিন্তা করেছিলেন। আমিও বলেছিলাম আপনাকে আমার শাশুড়ি বানাবো। দেখুন ফাইনালি আমি চলে এলাম। নিশ্চয়ই আপনি দিনরাত প্রার্থনা করেছিলেন, আপনার দোয়ায় জোর আছে বলতে হবে। কথাটুকু শেষ করে পিহু গা জ্বালানো হাসি দিল। তাসমিন মুখ ভেংসি কাটে। ও বিশ্বাস করে এই মেয়েটা একটা ফ্রড, নিশ্চয়ই এখানে কোনো কুমতলবে এসেছে। শোরগোলের আওয়াজে টিকতে না পেরে আফতাব বাইরে বেরিয়ে আসে। প্রথমে ওনার চোখে পড়ল অর্ধ চেতন তাহমিনের দিকে। তড়িঘড়ি করে ছুটে এলেন স্ত্রীর কাছ থেকে। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? উনি এখন ঠিক আছে শ্বশুরব্বা, শখ পেয়েছে তো, তাই ক্ষীণকালের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আফতাব পিহুর দিকে তাকে অবাক হয়ে শুধু, তুমি? তাহমিনা কাঁদো কাঁদো গলায় প্রশ্ন করে, কে এই মেয়ে? নিজেকে এ বাড়ির বউ দাবি করছে কেন? এই সে যার বিষয়ে আজকে বলেছিলাম। হ্যালো শাশুড়ি আম্মা, আমি আপনার পুত্রবধূ। তখন বোধ হয় আমার পরিচয়টা শুনতে পাননি। আমার ছেলে এ কাজ করলো কখন, আমি বিশ্বাস করি না। পিহু দুঃখী দুঃখী মুখ করে বলে, স্বাভাবিক একটা বিষয়, কোনো বাপ মাই সন্তানের এমন কাজকে সমর্থন করবে না। আমি বুঝতে পারছি, আপনার ওকে ডাকুন, তাহলে আমি যে সত্যি বলছি এটা প্রমাণ হয়ে যাবে। তাসমিন রাগত স্বরে বলে, এই মেয়ে একটা ফ্রড, নিশ্চিত বড়লোক বাড়ি দেখে এই বাড়ির ছেলেকে ফাঁসাতে চলে এসেছে। একদম ঠিক বলেছেন থালা আম্মা, আমি তো ফাঁসির দড়ি, তাই আপনাদের ছেলেকে ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছি। আচ্ছা থামো তোমরা, আমি ওকে কল করছি। আজ এয়ারপোর্টে পৌঁছে গেছে, ফ্লাইট ছাড়তে এখনো ঘন্টাখানেক দেরি আছে। উত্তেজনায় আগেই চলে এসেছে বেচারা। ঘড়িতে সময় দেখে নেয়, আপাতত এখানে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। পাশের দোকান থেকে পপকর্ন কিনে নিয়ে বসতে ওর ফোনটা বেজে উঠল। আজ আফতাবের নম্বর দেখে চমকে ওঠে। ধরবে কি ধরবে না দ্বিধাদ্বন্দ্বে কল কেটে গেল। আজ হাফ ছাড়ে, কিন্তু বেশিক্ষণের জন্য না। ক্ষীণকালের ব্যবধানে ফোনটা আবারও তীব্র ঝঙ্কার তুলে বেজে উঠল। আজের মনে সন্দেহ দানা বেঁধেছে, নিশ্চয়ই কিছু ঘটেছে, না তো আফতাব ওকে এভাবে কল দেবে না। তাহমিনের কিছু হলো না তো ভাবতে আজ তাড়াহুড়ো করে কল রিসিভ করে। হ্যালো বলতে আফতাব কর্কশ গলায় বলে, কোথায় আছো তুমি? কেন? শোনো, তুমি যেখানে থাকো না কেন এখনই বাড়ি চলে এসো। এখন যেতে পারবো না। আফতাব এবার রেগে গেল, না চাইতেও গালি দিয়ে বলে, হারামির পুত, বাড়িতে বৌমা পাঠিয়ে এখন বলছো আসতে পারবে না? ইয়ার কি হচ্ছে নাকি? বউ? কার বউ?
বাবা আমার এত নাটক করার কি আছে? আমি কি একবার বলেছি এই বিয়ে আমি মানি না? একবার বলতে পারতে বাপ হয়ে ছেলের বিয়ে মিস করে গেলাম। আজের মাথা বনবন করে ঘুরছে ও সিরিয়াস হয়ে বলে, দেখো আব্বু, আমি দেশ ছাড়তে চলেছি। তোমার জ্বালা এই দেশে থাকা আমার পক্ষে সম্ভব না। এখন আবার নতুন নাটক শুরু করো না। চুপ বেয়াদব। চুপি চুপি বিয়ে করে বউকে শ্বশুর বাড়ি পাঠিয়ে এখন নাটক করা হচ্ছে। জলদি বাড়ি ফিরে এসো। বৌমা আমার পছন্দ হয়েছে, চিন্তা করো না, তোমাকে ত্যায্য পুত্র করব না। আজের এবার রাগের চোটে মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। পিহু এতক্ষণ বাপ ছেলের কথা শুনছিল, এবারও আগ বাড়িয়ে ফোনটা নিয়ে নেয়। নেকি কান্না কেঁদে বলে, ও মোর স্বামী, তুই আমারে সারি কুটি গেলা, জলদি আও, নয়তো মুই কান বাত লাগুম নে। আজের কান শাসা করছে। এটা কোন দেশের ভাষা ওর জানা নেই, তবে ও যে আসন্ন বিপদে খুব বাজেভাবে পড়েছে এটা বুঝতে পারছে। ওইদিকে তাহমিনের কান্নার বেগ বেড়েছে। ছেলে না জানি বিয়ে করেছে বলে উনি বিলাপ করছেন। এতক্ষণে আজের মনে হলো নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আফতাবের চাল হলে নিশ্চয়ই তাহমিনা এভাবে বিলাপ করতো না। আজ আসছি বলে কল কাটল। ট্রলি হাতে নিয়ে দৌড়ে বাইরে বের হয়ে আসে। সম্মুখে যে গাড়িটাই পেল সেটাতে চড়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির সবাই গালে হাত দিয়ে বসে আছে। এখন অপেক্ষা শুধু আজের আসার। তাসমিন আর চোখে পিহুকে দেখছে আর রাগে ফুঁসছে। ওনাকে বারবার ওর দিকে তাকাতে দেখে পিহু ঠোঁট গোল করে চুমু খাওয়ার মতো করতেই তাসমিন সি টাইপের মুখ করে। পিহুর মজা লাগলো। তাসমিনের সাথে ফ্লার্ট করতে ইচ্ছে করছে। ও তাসমিনকে দেখে কখনো ভুরু নাচিয়ে ইশারা ইঙ্গিত করছে, তা কখনো চোখ টিপ দিচ্ছে। তাসমিন তাজ্জবনে গেল, এটা মেয়ে না বখাটের ছেলে। ওদের দুজনের নাটখাটের মধ্যে বাড়ির মেন দরজা খুলে হুড়মুড়িয়ে আজের এন্ট্রি হয়। ট্রেলটা হাত থেকে ছুটে গেছে অনেক আগেই। এতটুকু দৌড়ে এসে বেচারা হাঁপাচ্ছে। দ্রুত পায়ে এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করে, কোথায় বউ, কার বউ, কেসে? চেনা কণ্ঠ পেয়ে পিহু ভূত দেখার মতো চমকে ওঠে। লাফিয়ে উঠতে আজের মুখোমুখি হয়। আজ চোখ ছোট ছোট করে পরখ করে নিল। না, চোখে ভুল দেখছে না, এটা ওই মেয়েটাই। আজ ক্ষিপ্ত মেজাজে এগিয়ে যায়। চোখে মুখে রাগী ভাব ফুটিয়ে আঙুল উঁচু করে। পিহু অবাক হয়েছে। আঙুল উঁচু করে একে অপরকে দিকে ইশারা করে একযোগে চিল্লিয়ে বলে, তুমি এখানে? আজ বিরক্ত হলো, কণ্ঠে রাগ ঢেলে বলে, তুমি এখানে কি করছো? পিহু একটু ভাবনি বলে, এটা আমার শ্বশুর বাড়ি, তুমি এখানে কি করছো? আজ কলার টেনে ঘুরে উঠে পিহুর একদম কাছাকাছি গিয়ে বলে, এটা আমার বাবার বাড়ি, মানে আমার বাড়ি। তুমি আমার বাড়িতে কি করছো? তোমার বাবার বাড়ি মানে? ও নো নো। পিহু কপালে হাত দিয়ে সোফায় বসে পড়ল। সব বিপদকে একসাথে আসা লাগবে। একে তো মায়ের রেজা, তার সাথে এই আজ রায়ান ফ্রি। পিহু কি ভেবেছিল এখানে এসে এই খাটাস লোকটার সাথে ওর দেখা হবে? আজ আশেপাশে কাউকে তোয়াক্কা করলো না। লাফিয়ে সোফা ডিঙিয়ে পিহুর পাশে বসলো। তুমুল আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, এই রানী ভিক্টোরিয়া, পরিকল্পনা কি তোমার? আমার ঘরে ঝুলতে চাইছো কেন? আমার আগেই সন্দেহ হয়েছিল, জলদি বলে ফেলো, তুমি আমার কোন জন্মের বউ? স্যার, তোমাকে বিয়ে করার থেকে ভালো আমি কচু গাছে গলায় দড়ি দিয়ে মরি। হট, তাহলে তুমি এই বাড়িতে কেন এসেছ? আজের প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ পিহুর হলো না। তার আগে মায়ানের প্রবেশ ঘটল। তাহমিনার ছেলের কীর্তি বড় ছেলেকে কল করে জানিয়েছেন। মায়ান তাহমিনার কান্নাকাটি শুনে ব্যতিব্যস্ত হয়ে না চাইতো এ বাড়িতে এসেছে। কই আজ নাকি বিয়ে করলো? ফাইনালি আইবুড়ো নাম ঘুষল। তবে মামুনি, তুমি চিন্তা করো না, আমি আসি তো ব্রো। মায়ান। আজ পিহু দুজনে চমকে উঠে একে অপরের মুখ চাওয়াচুই করে ঠেলে ঠুলে উঠে দাঁড়ালো। মায়ানের নজর পড়ল পিহুর দিকে। মুখটা বিস্ময়ে হা হয়ে গেল। তীব্র চমক পেয়ে চেঁচি বলে, শালি তুমি? মায়ান আরও কিছু বেফাস কথা বলুক তার আগে পিহু আজকে ঠেলে দৌড়ে আসে। মায়ানের বাহু চেপে ধরে চাপ দিয়ে সবার উদ্দেশ্যে দাঁত বের করে বলে, এই যে আমার জামাই চলে এসেছে। বাড়ির সবাই এবার আকাশ থেকে পড়ল। তাহমিনার কান্না থেমে গেছে। দুটো ঘটনা পরপর হয়। উনি এখন বাকরুদ্ধ। আফতাব ভুরু কুচকে আসে। তাসমিন নাক সিটকালো। মায়ানকে উনি দু চোখে দেখতে পারেন না। মায়ান শূন্য মস্তিষ্ককে পিহুর দিকে তাকায়। বিড়বিড় করে বলে, শ্বশুরের ঘরের শালি, মাথাটা কি পুরোটাই গেছে? আমি তোমার বোনকে ভালোবাসি, তোমাকে না। সেখানে তুমি ডিরেক্ট আমাকে জামাই দাবি করছো। বাংলা ছবিগুলো তার মানে সত্যি কাহিনী ছাপছ? বোন হয়ে বোনের ঘরে আগুন দিয়ে বোনের স্বামীকে কেড়ে নিয়ে আসছি। শালি, এগুলো তোমার সাথে একদম যায় না।
পিহু মুখে হাসি রেখে দাঁতে দাঁত চেপে বলে, আর একটা বাজে কথা বললে আমাকে না জানিয়ে আমার বোনকে ফুসলিয়ে বিয়ে করার অপরাধে তোমায় এখনই জ্যান্ত কবর দিয়ে দেব বেয়াদব। মায়ান আরও একটা শখ পেল। এটার মানে এই যে পিহু সবটা জেনে গেছে, এই ডেঞ্জারাস মহিলা তার মানে ওর উপরে প্রতিশোধ নিতে এসেছে। এ কে ভাই? প্রতিশোধ নিতে কেউ বোন জামাইকে নিজের জামাই বলে পরিচয় দেয়? সকলের মধ্যে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে তাসমিন বাস খেয়ে গলায় বলে ওঠে, দেখছো, আমি আগেই বলেছিলাম দুধকলা দিয়ে তোমরা একটা কালসা পুষছো, মিলেছে কথা। মান সম্মান বলে আর কিছু রাখলো না এই ছেলে। কাকে না কাকে বিয়ে করে ঘরে তুলেছে এই মেয়ে, এখন এই বাড়ির বউ দাবি করে এখানে হাজির হয়েছে। তাই তো আমি বলি আমার আজ এমনটা করতেই পারে না। তুমি চুপ করো। মায়ান, তোমার কিছু বলার আছে? মায়ান হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলে, না। তাহমিনা ফুঁসে উঠলেন তিরিক্ষে মেজাজে বলেন, তুই আমাকেও জানানোর প্রয়োজন মনে করলি না? এই তোর আমার প্রতি ভালোবাসা মায়ান? মামনি, আমি তোমাকে জানানোর মতো সময় পাইনি। সব কিছু এত তাড়াহুড়ো হয়ে গেল যে আমি নিজেই কিছু বুঝে উঠতে পারিনি। এখন কি করতে চাইছো? তোমার যা জীবন বউকে সুরক্ষা দিতে পারবে বলে তো মনে হয় না। তোমার নিজেরই তো ঠিক ঠিকানা নেই। আমার স্ত্রী, আমার দায়িত্ব, তাকে সুরক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার আছে। আমি কাপুরুষ নই আঙ্কেল, আপনাকে চিন্তা করতে হবে না। আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। আমার জন্য আপনাদের হয়রানি হতে হয়েছে, তার জন্য মাফ করবেন। পিহু অবাক চোখে মায়ানকে দেখছে। এই শান্তশিষ্ট মায়ান রেজার সাথে ও একদমই পরিচিত নয়। আর তাহমিয়াকে মামুনি, আফতাবকে আঙ্কেল, এগুলো কেন বলছে? পিহুর এখন মাথা ঘুমড়াচ্ছে। আজ ওকে আটকাতে চায় তার আগেই আফতাব রাগী গলায় বলে, আমার বাড়ির বউ তোমার সাথে রাস্তাঘাটে থাকবে কেন? তোমার যেখানে যাওয়ার তুমি যেতে পারো, আমার বাড়ির বউকে আমি কোথাও যেতে দেব না। তাহমিনা, বৌমাকে ঘরে নিয়ে আসো। আর তুমি বাড়িতে আগেই ছেড়েছ নিজের ইচ্ছেতে, এবারও তোমার যা ইচ্ছে তাই করতে পারো। পিহুর মস্তিষ্ক সজাগ হলো। মায়ান এ বাড়িতে না থাকলে ও প্রতিশোধ নেবে কার ওপরে? আর ও তো এখানে প্রিয়তার জন্য শ্বশুরবাড়ি দেখতে এসেছে, তাই মায়ানের সাথে যেতে পারবে না এখন। পিহু হুট করে মায়ানের হাত চেপে ধরে লাজুক গলায় বলে, এসব আপনি কি বলেন শ্বশুর আব্বা? জামাই ছাড়া শ্বশুরবাড়িতে থাকি কি করে? আমি তো তোমার স্বামীকে চলে যেতে বলিনি মা। সে যদি চায় থাকতে পারে। পিহু খুশি হয়ে গেল, কিন্তু মায়ান নারাজ। ও বিপরীতে কিছু বলবে কি? পিহু ওর পায়ের উপরে পা তুলে দিল। মায়ান ব্যথা পেয়ে কপাল কুঁচকায়। পিহু রাগি চোখে ইশারায় বোঝায় এখানে থাকতে হবে। এর অন্যথা হলে মায়ানের কপালে দুঃখ আছে। মায়ান দীর্ঘশ্বাস ফেলল। এখন এই শ্বশুরের ঘরের শালিকে কি করে বোঝাবে ওর অবস্থা? মায়ান পিহুকে নিয়ে ওর রুমে আসতে পিহু ধরাম করে দরজা আটকে দিল। পিহুর দরজা বন্ধ করে দেখে মায়ান দুই হাতে শরীর ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে। পিহু সরু চোখে দেখল এসব কি হচ্ছে? মায়ান ভর্ত চেহারায় বাংলা স্যাসুয়ের মতো করে কাঁপা কাঁপা গলায় বলে, দেখো শালি, আমি তোমার বোনের জামাই, তোমার না। আমার সাথে জোর করলে দেহ পাবে কিন্তু মন পাবে না। আমার মন শুধু একজনেরই, সেটা আমার পাখির। পিহু কটমট করে তাকালো। এদিক ওদিক কিছু একটা খুঁজছে। কি খুঁজছ? এমন কিছু যেটা দিয়ে তোমার মাথায় মেরে তোমাকে পেঁয়াজের জমিতে পাঠানো যায়। হায় আল্লাহ, কি বলো? আমি মরে গেলে তোমার বোনের কি হবে? হারামি নাটকবাজ একটা। তুই মরলে তোর 40-এ আমি আমার বোনকে বিয়ে দেব। সি, ওসব কথা মুখে আনতে হয় না শালি, আল্লাহ পাপ দেবে। আমার বয়সী বা কত বলো? চেক করে দেখো, দুধের দাঁতই পড়েনি। সবেমাত্র বিয়ে করেছি। বউয়ের আদর যত্ন পাওয়া এখনো বাকি। পিহু হিসিসি এগিয়ে যায়, গলা চেপে ধরার ভঙ্গিতে হাত এগিয়ে নিতে নিতে বলে, আমি তো আছি দুলা ভাই, শালি মানে আধা ঘরোয়ালি। এমন আদর যত্ন করবো না, সোজা জাহান্নামে পাঠিয়ে দেব। পাঠানোর কি দরকার শালি? জাহান্নাম তো আমার ঘরে এসে হাজির হয়েছে। মতলব কি তোমার? পিহুর আগের চোটে মায়ানের পিঠে দুম করে কিল ঘুষি বসিয়ে দিল। মায়ান ব্যথা পেয়ে সরে যায়, মুখ ব্যথায় কুঁচকে ফেলে বলে, দেখতে তো শুকনা কাঠির মতো, গায়ে তো হাতির মতো জোর। এক কিলে মেরে ফেলবে দেখছি। তোর মরে যাওয়া উচিত, বদমাইশ। আমার আলাভোলা বোনকে ফুসলিয়ে বিয়ে করেছি, এত বড় সাহস? আমি তো ডিভোর্স করাবো। মায়ান এবার সোজা হয়ে দাঁড়ালো। জয়ের হাসি দিয়ে হে হে করে হেসে বলে, লাভ নেই, 1 পয়সার যুগ শেষ। না কাবিনের টাকা শোধ হবে, আর না আমার পাখির সাথে ডিভোর্স হবে। আমাকে কি তোমার বোকা মনে হয়? পিহু প্রিয়তার থেকে সবটা শুনেছে, তাই আর ঘাটল না। চুপচাপ গিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে।
মায়ান সিরিয়াস হলো, শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, পাখি এখন কেমন আছে? বেঁচে আছে, তোমার জন্য তো মরতে বসেছিল আমার বোন। চিন্তা করো না, আমার পাখিকে আঘাত করা হাত আমি গুড়িয়ে দিয়েছি। যতদিন বাঁচবে মাথায় রাখবে কার কলিজে হাত দিয়েছিল। হোয়াট? এই সত্যি করে বল, তুমি গুন্ডা নাকি ভিলেন? বলো না আমাকে। ধরে নাও আমি একজন ভিলেন যে তার প্রেমিকার জন্য সব কিছু করতে পারে। ফিল্মি ডায়লগ। সে যেই হোক, বাইরে কিসব হলো সব আমার মাথার উপর দিয়ে গেছে। এরা তোমার আপনজন না? তাহলে? আমার আব্বু আম্মু অ্যাক্সিডেন্টে মারা গেছে। আফতাব আঙ্কেল আর আব্বুর বেস্ট ফ্রেন্ড ছিল। আম্মুর সাথে মামনির বোনের মতো সম্পর্ক থাকায় ওনারা আমাকে ফেলতে পারেননি। আর আমার আপন বলতে ওনারা ছাড়া আর কেউ নেই। তাই আমাকে ছোটবেলা থেকে নিজের ছেলের মতো মানুষ করেছে। আর ওই থালাম্মা? হু ইজ থালাম্মা? আরে আজের খালা। ও, উনি মামনির নিজের বোন, বিয়ে করেননি, বাবা মা নেই, তাই বোনের সংসারে আশ্রয় নিয়েছেন। আমাকে মোটে পছন্দ করেন না তোমার মতো। বলে হাসলো মায়ান। পিহু মুখ ভেঙচি দিল। আমি তো আপুর শ্বশুরবাড়ি দেখতে এসেছিলাম, এখন দেখি ওর শ্বশুরবাড়ি নেই। দ্যাট, তোমার তো খুশি হওয়া উচিত। তোমার বোনের না আছে ননদ, না আছে শাশুড়ি। জীবন সুন্দর করে কেটে যাবে। ওটা আমার জন্য প্রযোজ্য, আমার বোনের জন্য না। তাই তুমি নিজেকে আমার বউ দাবি করলে। এই চুপ করো তো। কার বউ, কিসের বউ? আমি যা করেছি আমার বোনের জন্য করেছি। আমাকে দেখতে হবে না আমার বোন এই সংসারে থাকতে পারবে কি না। তাই মিথ্যে বলেছি। এখন উপায় কি করবে? আগে এখানে থাকবো। তোমার পরিবারকে আমার মোটেও সুবিধার বলে মনে হয় না, বিশেষ করে থালাম্মা। আর তুমি তো আসোই আমার বোনকে বিয়ে করা, তাই না? এবার তুমি বুঝবে এই শালী নামের আধা ঘরওয়ালি কি করতে পারে। সর্বনাশ! তবে কি আমার জীবনে ইতি? বউয়ের মুখ দেখে মরতে পারবো না? ড্রামা বাস একটা। এখন যাও বাড়ি থেকে আমার লাগেজ নিয়ে এসো। কি, কতদিন থাকবে তুমি? লাগেজ কেন? পিহু কুটিল হাসলো। মায়ানের কাছে এসে কপাল থেকে গাল পর্যন্ত স্লাইড করে বলে, সবে তো শুরু, পিকচার আভি বাকি হ্যাঁ মেরা ডুলা ভাই। উফ স্বামী। মায়ান দিনের বেলা তারা দেখছে। মাথা ঘুরে ঠাস করে ফ্লোরে পড়ে গেল। ওর জ্ঞান ফেরে এক বালতি পানির বর্ষণে। চোখ পিটপিট করে তাকালে দেখে পিহু বালতি হাতে ওর সামনে কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। চেহারায় রাগের ছাপ স্পষ্ট। ভং ধরা শেষ হলে কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, বেশি তেরামি করলে বউ আর বাড়ি দুটোই হারাবে। মনে রেখো পিহু, আমি প্রিয়তা নই। মায়ান উঠতে উঠতে বিড়বিড় করে বলে, হ্যাঁ আমি জানি, চেয়েছিলাম জান্নাত, পেয়েছি জাহান্নাম। আমি তো ভুলে গেছি পাপের শাস্তি পেয়ে তবে না জান্নাতের দেখা মিলবে। ইয়া আল্লাহ, আমার রাস্তা সহজ করো, এই শালীরা আমার জীবন থেকে দূর করো। পৃথিবীর বুকে কি ছেলের অভাব পড়েছে? কোন এক বেকুবের গলায় এরে ঝুলে দাও আল্লাহ। জলদি যাও। পিহু ধমকে উঠল। মায়ান নড়ছড়ে ওঠে। যাচ্ছি। মায়ানের পেছন পেছন পিহুও বাইরে বের হয়েছে। দরজা থেকে বের হতে হাতে টান লাগলো। অতর্কিতে এমনটা হয়। পিহু কারো ওপরে আছাড় খেয়ে পড়ল। লোকটাও নিচে পড়ে গেছে। পিহু রাগি চোখে তাকায়, ঝাঁঝালো গলে বলে, এই কোন শালারে আমারে ফেলে দিল? আজ কপালের ভাঁজ ফেলে তিক্ত গলে বলে, আহা রায়ান, বাড়ির বউয়ের মুখের কি ভাষা? আরে বেটায় তো শালা না বেয়াই। পিহু তড়িঘড়ি করে উঠল। আলিশান ভঙ্গিতে সুর টেনে বলে ওঠে, আসসালামু আলাইকুম বিআই সাহেব। কেমন আছেন বিআই সাহেব? বুকে জ্বালা করছে না তো? মালিশ করে দেব? ধোলাই মালিশ? এক মালিশে ডিরেক্ট পেঁয়াজের জমিতে পৌঁছে যাবেন। হোয়াট রাবিশ ইজ দিস? তুমি পাগল? আসলে তুমি পাগল না, আমার ভাই পাগল। দুনিয়া তার মেয়ে খুঁজে পেল না? কি মতলব তোমার? সবাইকে ছেড়ে আমার ভাইকে পাকড়াও করছো কেন? পিহু আজের রাগ করা দেখে ওকে আর একটু রাগাতে চাইল। কোমর বেঁকিয়ে কোমরে হাত বেঁধে আজের দিকে ঝুঁকে মোহনীয় গলায় বলে, আমি তো তোমাকে পাকড়াও করতে চাইছি বেয়াই। আসলে বেয়াই শব্দটা ঠিক তোমার সাথে যাচ্ছে না। বোয়াল মাছ ঠিক আছে। পিহুর জালে আটকা পড়া বোয়াল মাছ। তোমরা দুটো তো এখানে কি করছো? শালিনা মানে পরের বউ, আজকে তুমি চেনো? হ্যাঁ খুব ভালো করে চিনি। আজ তুই আগে বলিসনি তো তুই পিহুকে চিনিস? বলেছিলাম তো, ওই অসভ্য বেয়াদব মেয়েকে যার সাথে নিয়ম করে আমার দেখা হতো আর ঝগড়া হতো, এটা সেই মেয়ে। কি বলিস? তার মানে আঙ্কেলের কাছে তুই যে মেয়ের বর্ণনা দিয়েছিলি এটা সে? আরে বেটা, তোর বর্ণনা তো খাপে খাপে মিলে গেছে রে। তাই তো বলি, আঙ্কেল পিহুকে কেন বৌমা মেনে নিল? তোর কপালে শনি নাচছে আমার ভাই। তুই নিজের চিন্তা কর।
আর মেয়ে পেলে না, শেষে এই এক পিসকে বিয়ে করতে হলো। আমি তো বিয়ে করিনি, বিয়ে আমাকে করেছে, না মানে বিয়াত্তা করেছে। হাজারে পেশাল শেষ হলে কাজ কর, সব জিনিস সুন্দর করে গুছিয়ে রাখবে। এদিকটাও এদিক থেকে ওদিক হলে তুমি শেষ, একটাও কথা যেন মনে থাকে। পিহু চলে গেলে আজ মায়ানকে টেনে সাইডে নিয়ে আসে, ফিসফিসে জিজ্ঞেস করে, তুমি আর পেয়ে পাওনি ভাই? আর তুমি না বলেছিলে বিয়ে করবে না, করলে এমন জল্লাদ মার্কা মেয়েকেই তোমার বিয়ে করতে হলো। মায়া তাকিয়ে তাকিয়ে দেখছে, একটু আগে যে দোয়া নিয়েছিল মনে হচ্ছে ইনস্ট্যান্ট নুডলসের মতো ওর দোয়া ফলে গেছে। কত নাদান ওর ভাইটা। যদি ভাইয়ের থেকে ভয়রা ভাই করা যায় বেশ ভালোই হবে, এক ঢিলে দুই পাখি। শালিকে প্রেমের জালে জড়াতে পারলে জিন্দিগিতে মায়ানের প্রেমে বাধা দিবে না। নিজের খুরাফাতি পরিকল্পনায় মায়ান দাম্ভিক হাসল। আজ মুখটা প্যাস করে বলে, ব্রো বিয়ে করে তোমার মাথাটা মনে হয়ে গেছে, টেক কেয়ার ওকে। তো এখন যা, আধা ঘরওয়ালির কাছে যাই আমি। আজ ঠোঁট উল্টে রুমের দিকে হাঁটা নিল, মনে মনে রাগ লাগছে। এই মেয়েটা এখন থেকে ওর বাড়িতে ওর চোখের সামনে থাকবে ভাবতে মেজাজ বিগড়ে যাচ্ছে ওর রাতের বেলা। আজ এর আম্মু বৌমাকে ডেকে আনো, সাথে তোমার বিগড়ে যাওয়া ছেলেকেও। আহা, তুমি ওর এসব ধরে বসে থেকো না তো। ছেলেটা বিয়ে করেছে এটাই অনেক, সংসারী হলে দেখবে সব ঠিক হয়ে গেছে। আমার চিন্তা যে কোথায় তা যদি তুমি বুঝতে। আগে একা ছিল, ছন্নছাড়া জীবনযাপন করেছে, এখন বউ হয়েছে। বউটার জীবন না ওর জন্য বিপদে জড়িয়ে যায়। দেখো তাহমিনা ওকে ভালো করে বলে দেবে, ওর যেখানে ইচ্ছে যাক, বৌমাকে নিয়ে যেতে দেব না আমি। পরের মেয়ের জীবন বাজি রাখার কোনো অধিকার নেই ওর। আচ্ছা বুঝেছি, এখন তুমি চুপ করো তো, আমি ওদের ডেকে আনছি। কাকে ডাকতে যাচ্ছেন শাশুমা? আমাকে? আমি চলে এসেছি, ডিনার টাইম হয়ে গেছে তাই না? এসো এসো। মায়ান তুইও আয়। পিহু বেছে বেছে বসলো গিয়ে তাসমিনের পাশে। তাসমিন মুখ ভেঙচি দিল। পিহুকে ওর একদমই সহ্য হয় না। বেশি মুখ ভেঙাবেন না থালাম্মা, মুখ বেঁকে যাবে। শুনেছি এখনো বিয়ে করেননি। এই সুরতে বিয়ে না হলে ভাঙা চোয়ালে বিয়ে হবে না। আমার পার্সোনাল জীবন নিয়ে কথা বলার তুমি কে? শুভাকাঙ্ক্ষী থালাম্মা, নতুন বউ তো সবার ভালো মন্দ দেখতে হবে, মন জুড়িয়ে চলতে হবে। তেরা মানুষকে সোজা পথে নিয়ে আসতে অনেক ট্রিক খাটাতে হবে। বড্ড বড় বড় কথা বলছে যে, আশ্রিতার বউ হয়ে এত বড় কথা মানায় না। লেহ, ঝাঁঝর খৈসালাকে বলে তুই ফুটো। বলছি থালাম্মা, আপনি কোথাকার বাড়ির মালকিন? আপনিও যা আমিও তাই, যদি একটু তফাৎ আছে। আমি এ বাড়িতে থাকলেও আমার জামাইয়ের টাকায় খাই, আর আপনি পরের উপরে ভাই খায়। 18 মাসে বছর যায়। পরের ধান আপন ছালা, যত ইচ্ছে ভরে ফেলা, এ নীতির অনুসরণকারী। কি বলতে চাইছো তুমি? বোঝেন নাই ব্যাপারটা? পরের উপরে খান জন্য আপনার সারা বছর আসে 18 মাসে। পরের টাকা পয়সা তো তাই নিজের ছালায় যত ইচ্ছে ভরে ফেলছেন। সাবধানে থালাম্মা, আমার শ্বশুরবাড়ির এক পয়সা যদি আমি আপনাকে হজম করতে দেব না। আমাকে ভয় দেখাচ্ছ? আপনার যা মনে হয়। এই তোরা এত কি কথা বলছিস, চুপচাপ খেয়ে নে। তাহমিনার কথায় দুজনের মতো কথার দ্বন্দ্ব স্থগিত হলো, কিন্তু চোখে চোখে ইশারায় এই স্নায়ু যুদ্ধ চলবে বলে একজন আরেকজনকে বুঝিয়ে দিল। ডিনার শেষ করে যে যার ঘরে ফিরে এসেছে। মায়ান কাজ সংক্রান্ত কথা বলে রুমে আসতেই দেখে পিহু ট্রলি থেকে কাপড় চোপড় বের করে আলমারিতে রাখছে। বাহ, বউ না হয়েই বউয়ের জায়গা দখল করে নিচ্ছ, তুমি তো শালি মানুষ ভালা না। পিহু কাপড় রাখতে রাখতে জবাব দেয়, এগুলো প্রিয় আপুর, আমারগুলো আগেই আছে ব্যাগে। তুমি জানো ছোটোখাটো জিনিস নিয়ে আপুর সাথে ঝামেলা না করতে পারো, তাই আগে থেকে অভ্যাস করে নিচ্ছি। আসলে আমার বোন তো বড় নাদান, নয়তো তোমার মতো ভিলেনের পাল্লায় পড়ে কখনো। প্রশ্ন যেটাই হোক না কেন, উত্তরে সবসময় ভিলেনে আমি, তাই তো? একদম ঠিক ধরেছ। আচ্ছা ছাড়ো এসব, এসো ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। কথাটা বলে মায়ান যে কত বড় ভুল করে ফেলেছে তার উত্তর পিহু মুখে দেয়নি, হ্যাঙ্গার ছুঁড়ে মেরে দিয়েছে। আরে মারছো কেন? পিহু রাগী চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলে, একটু আগে কি বললে তুমি? কি বললাম? ঘুমাবো, এটাই তো বলেছি। ঘুমাবো মানে কি? আমি কি তোমার সাথে ঘুমাবো? নাউজুবিল্লাহ, কী সব বলো শালি? আমি শুধু আমার বউয়ের কথার কাজে তো মিল নেই। তোমার নিয়ত খারাপ নয় তো? আমার মতো এত ভালো ছেলের মধ্যে তুমি খারাপটা আগে দেখতে পাও? হয়েছে হয়েছে, যাও বিছানা ঠিক করো।
ঘুম পাচ্ছে আমার। তুমি? আমি? জি তুমি। মনে করো না তোমার বউ সেজে বাড়িতে এসেছি জন্য সত্যি সত্যি বউয়ের মতো সব কাজ করব? কাজ তোমাকেই করতে হবে, ভুলে যেও না। আমি তোমার একমাত্র শালী। শালী সেবা যত্ন করলেই বউ জলদি পাবে, নয়তো ইহ জীবনে বউয়ের আশা ছেড়ে দাও। তার মানে তুমি বলতে চাইছো তুমি আমার আর পাখির বিয়েতে রাজি? রাগ করনি? হয়নি কখনো? এখনো ভেবে দেখব। তোমার যা স্বভাব চরিত্র কুত্তার লেজের মতো, সুঙ্গায় ভরে রাখলেও সোজা হবে না। মায়ের মুখ পানসে করল। আবার পরক্ষণে কিছু একটা ভেবে বলে, শালী? এই শালী কি? তোর বোনকে একটা কল দাও না, নতুন নাম্বার তো আমার কাছে নেই, একটু কথা বলি। শখ কত, চুপচাপ কাজ করো। নির্দয় পাষাণ্ড মহিলা। বক বক হয়ে গেলে বিছানা তৈরি করে যাও। মায়ান বিছানার উপরে নিজের সমস্ত রাগ ঝাড়ল, বালিশটাকে ঠিক করে রাখতে গিয়ে দিল এক আছাড়। অমনি পিহু চেঁচিয়ে ওঠে, ঠিক করে করো। করছি। সবই আমার কপাল। আগে জানলে শালী থাকা ঘরে বিয়ে করতাম না। বইয়ের গোলাম হলেও তবু মানা যায়, শালীর গোলামি করতে হবে এখন? সেই নয়ন রেজা, তোর একই দিনকাল এলো। হয়েছে, এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো মানে? কোথায় ঘুমাবো আমি? আমি কি জানি। ভুলে যেও না তুমি আমার ডুলা ভাই। বউ সেজে এসেছি মানে তোমার বউ হয়ে যায়নি। এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। রুম থেকে বের হলে মামনি ধরে ফেলবে না? আর আমার পাশের রুমটাই আজের, ও দেখলে তো আরও বিপদ। আমি কোথায় যাব এখন? তাও তো কথা। থিং শালি থিং। তার চেয়ে বরং আমি এখানেই ঘুমিয়ে যাই। মায়ান বিছানে উঠতেই পিহু কড়া গলায় বলে, থাকবে ঠিক আছে, আপাতত ফ্লোরে ঘুমিয়ে পড়ো। খবরদার আমার ধারের কাছে আসার চেষ্টা করলে এর ফল কিন্তু ভালো হবে না। আমার এত খারাপ দিনও আসেনি। আমি তো বালিশ নিতে এসেছিলাম। আমি ওর বউয়ের ওপরে অনেক লয়াল, দেখাই যাবে। মায়ান বালিশ নিয়ে বারান্দায় চলে গেল। এসবে যে পিহুর তরফ থেকে ওকে পরীক্ষা করা, এতটুকু ওর চতুর মস্তিষ্ক ধরে ফেলেছে। আর এমনিতেও এভাবে একটা মেয়ের সাথে রুম শেয়ার করা অশোভনীয়। তার উপর মেয়েটা ওরই শালী। প্রিয়তা জানলে জানে মেরে দেবে। বউ আর শালীর মধ্যে যাতাকলে পড়ার চেয়ে ভালো আগে ভাগে সাইড হয়ে যাক। পিহু একবার চেক করে এলো, না। মায়ান বারান্দায় মাদুর পেতে শুয়ে পড়েছে। ও ফিরে এসে লাইটার এগিয়ে দিল। সিসি, আমি একটা ভদ্রপোলা বিড়ি সিগারেট আমি খাই না। তৎক্ষণাৎ তোর মুখের উপরে কয়েলের প্যাকেট পড়ল। কয়েল জ্বালাতে দিয়েছি, 2 লাইন বেশি বোঝে ডুলা ভাই। কি বিশ্রী ডাক! দুলা ভাই বলতে পারো না? একদম না। ডাকটা তোমার সাথে স্যুট করেছে ভালো। শোনো শালী, রাতে ভয় পেলে দৌড়ে আমার কাছে এসে জড়িয়ে ধরিও না কিন্তু। চুপচাপ ঘাপটি মেরে থাকবে আর মিসড কল দেওয়ার মতো বাঁচাও করবে। আমি শুনতে পেলে আসবো, নয়তো সকাল হওয়ার অপেক্ষায় করবে। আবার তেলাপোকা দেখে লাফিয়ে আমার খাট ভেঙো না। সে ওসব জিনিসে আমার ভয় ডর নেই। তার বলতে তুমি নিজেই তো আস্তে একটা অ্যানাকোন্ডা। তুমি কেন এসব ছোটোখাটো বিষয়ে ভয় পাবে? সুনাম করা হলে মুখ বন্ধ করে ঘুমাও। পিহু চলে আসতে গিয়েও শয়তানি হাসি দিল। আকস্মিক সিলিয়ে বলে, দেখ মায়ান, গাছের ওপরে সাদা কি যেন নড়ল। কই? কি? কোথায়? বাঁচাও শালী, বাঁচাও। মায়ান এক লাফে উঠে এসে পিহুর পেছনে লুকায়। পিহু পেট ফাটা হাসি দিয়ে বলে, এবার বল, কে ভয় পায়? মায়ানের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। শালীর সামনে বেইজ্জতি, ভাগ্যিস বউটা নেই। ও নিজেকে স্বাভাবিক করে বলে, আমি তো নাটক করছিলাম, তুমি দেখি আমার নাটককে সিরিয়াসলি নিয়েছ। হ্যাঁ, তুমি আসলে একটা নাটকবাজ। মায়ানের ঘুম ভাঙলো অ্যালার্মের তীব্র শব্দে। মনে হচ্ছে শব্দটার কানের কাছেই হচ্ছে। মাথা ধরিয়ে দিল। বিরক্ত নিয়ে চোখ খুলতে পিহুকে দেখে ভয় পেয়ে যায়। তুমি? ওঠো, এসব কি? পিহু হাতের অ্যালার্মটা মায়ানকে দেখে বলে, এখন আমার নাস্তার সময়, গিয়ে আমার জন্য নাস্তা নিয়ে আসবে। এক্সাম আসতে আমার, এখন পড়তে বসবো। একদম শব্দ করবে না। পরীক্ষা? আজ পরীক্ষার আজকে পড়তে বসেছো? পড়া সব শেষ? ধরে এত পরে কী হবে? আমি তো পাশ করার জন্য পরীক্ষা দেই, ভালো রেজাল্ট করার জন্য। পরে আমার বোন, যাও এখন, ক্ষুধা লেগেছে। সকাল সকাল তোমার থালা আমার মুখ দেখতে ইচ্ছে করছে না আমার। পিহু ঘুরে গিয়ে পড়তে বসে। টেস্ট পরীক্ষা না দিলে পরে ঝামেলা করবে স্যার, নয়তো এই পরীক্ষাটা দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না ওর। মায়ান বেশ বাহবা দিয়ে বলে, আরে তুমি আমি তো সেম। আমারও তো পড়াশোনা ভালো লাগতো না। পড়ুয়া ছেলে তো আজ বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। জানতে চেয়েছি আমি,
কী খাবে বলো? পরোটা আর ডিম ভাজি, আমাদের টেস্টও মিলে যায়। আরে বাহ! পিহু চোখ পাখি বলে, আলুর পরোটা। আরে আমারও তো আলুর পরোটা ফেভারিট। নাটক শেষ হয়েছে তোমার, হলে এবার বিদায় হও। বলছিলাম কি শালি, আমাদের স্বভাব চরিত্র একদম মিলে যায়, তাহলে তুমি আমাকে সাহায্য করতে পারো না কেন? আমার বোনকে বিয়ে করেছে তাই? ভাগ্যিস তোমাকে বিয়েটা করিনি, বেঁচে গেছি আমি। মায়ান, যাচ্ছি। ও বাইরে এসে গালমন্দ শুরু করে, যে বাড়িতে শালি থাকবে ওই বাড়িতে বিয়ে করা উচিত না, শালার চেয়ে শালি বেশি পেইন দেয়। সকাল সকাল বিলাপ করছো কেন? শোনো আওয়াজ, আজ শালিওয়ালা ঘরে কখনো বিয়ে করবি না। অবশ্য তোর কপালে শালি নেই, সবার কপাল তো আর আমার মতো হয় না। হে ব্রো, তুমি কী সব বলছো? কিছু না, আমি যাই, মহারানীকে নাস্তা দিতে হবে। কে? ওই মহারানী ভিক্টোরিয়া? একদম, বিয়ে করার জন্য আর মেয়ে পেলে না ব্রো। ওটাকে দেখলে আমার সাইকো বলে মনে হয়। বাহ, জলদি বুঝে গেছিস দেখছি। ওকে আমি খুব ভালো করে জানি, বেয়াদব মেয়ে একটা, বলে আজ ফুঁসতে লাগলো। এখনও ওর মুখে কেক ছুঁড়ে মারাটা ভুলতে পারিনি। মায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আজ পিহুর ওপরে রাগ দেখালেও মায়ানের মনে হচ্ছে প্রেমের সূচনা লগ্ন দেখছে ও। ঝগড়া থেকে প্রেম, কোনোভাবে যদি এদের প্রেমটা করিয়ে দেয়া যায় তাহলেই কেল্লা ফতে। পিহু আজের সাথে সারাদিন ঝগড়া করবে, মায়ান প্রিয়তে একটু শান্তিমতো থাকতে পারবে। শোন আজ, আমার তো কাজ আছে, তুই পিহুকে ভার্সিটিতে নামিয়ে দিবি, একটু একা একা যাবে, তুই একটু নিয়ে যা না প্লিজ। আমি? তুমি কেন যাচ্ছ না? বললাম তো কাজ আছে, তুই নিয়ে যাস, আমি ওকে বলে রাখবো। আজ মায়ানের জোরাজুরিতে রাজি হয়ে গেল, এমনিতেই ওকে অফিসে যেতেই হতো। আপাতত মায়ানের বউ আসায় ওর বিয়ের বিষয়টা ধামাচাপা পড়ে গেছে। শালি শোনো, পিহু তাড়াহুড়ো করে ব্যাগ গোছাচ্ছিল, দেরি হয়ে গেছে আজ। ওইভাবে ব্যস্ত গেল বলে, বলো। আজ তোমাকে পৌঁছে দেবে, আমার একটু কাজ আছে, এখনই যেতে হবে, আমি একা যেতে পারবো। মায়ের বাদ সাধলো, একা গেলে তো হবে না, পিহুকে আজের সাথেই যেতে হবে। ও দায়িত্ববান দুলাভাইয়ের ন্যায় বলে ওঠে, না না, তা তো হবে না, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র শালি, তোমার দায়িত্ব আমার। যদি তোমার কিছু একটা হয়ে যায় তখন তোমার বোনকে কী জবাব দেব আমি? আজকে বলে রেখেছি, নিচে অপেক্ষা করছে। এত লম্বা ভাষণ দেওয়ার কোনো দরকার ছিল না, এমনিতেই লেট হয়ে গেছে, আসছি আমি। সাবধানে যেও শালি। মায়ান কুটিল হেসে বিছানায় আয়েশ করে বসলো, মনে মনে বলে, যাও শালি, আমি তো চাই তুমি আমার ঘাট থেকে নেমে আমার ভাইয়ের ঘাড়ে চেপে বসো, ওর জীবন শনি রাহু কেতু হয়ে তাণ্ডব করো। মিয়া, তুমি যতদিন সিঙ্গেল থাকবে আমার জীবনের সংসার হবে না, তার চেয়ে বরং আগে তোমার বিয়ের ব্যবস্থা করি। ভাই, আজ মাফ করে দিস, আমার কিছু করার নেই, তোদের প্রেম করালেই আমার বৈবাহিক জীবনে শান্তি আসবে, চিন্তা করিস না ভাইরা ভাই হয়ে, অলওয়েজ আমি তোর সাপোর্ট করব। এই মেয়ে কোথায় যাও? দিলেন তো রাস্তাটা কেটে, এখন নির্ঘাত আমি পরীক্ষায় ফেল করব। কি আমি কি কালো বিড়াল যে তোমার রাস্তা কেটেছে? বিড়াল? ওটা তো নাদান প্রাণী। আমার রাস্তা কেটেছে একটা লেডি গন্ডারে, থালাম্বা লেডি গন্ডার। মুখ সামলে কথা বলবে মেয়ে। আমি কি একবার বলেছি আমি ছেলে? বারবার মেয়ে মেয়ে বলার কি আছে থালাম্মা? বৌমা বলতে শিখুন বৌমা। বই গেছে আমার। বৌমা, কোথায় যাচ্ছে তুমি? জি শাশুড়ি আম্মা, পরীক্ষা আছে আমার। আচ্ছা, সাবধানে যেও। আসি থালাম্মা, বেয়াদব মেয়ে একটা। তাসমিন, এসব কী ধরনের ব্যবহার? বউয়ের সাথে এভাবে কথা বলছিলি কেন? দেখ আপু, আমি ওই মেয়েটাকে একদম সহ্য করতে পারছি না, দুটোকে বাড়ি থেকে বের করে দে। চুপ কর তুই, মায়ান এবাড়ির ছেলে, ওর বউ এবাড়ির বউ, এরপর থেকে যেন তোর মুখ থেকে এমন কথা আর না শুনি। তাহমিনের কথায় তাসমিন মুখ বেজার করলো, মনে মনে বলে, ওই মেয়েকে তো আমি এ বাড়ি ছেড়ে করেই ছাড়ব। আমার আজের সম্পত্তিতে ভাগ বসাতে এসেছে ওরা, তা তো আমি কিছুতেই দেব না। জলদি এসো, তোমার জন্য লেট হয়ে গেল। আমি বলেছিলাম অপেক্ষা করতে, যত সব। তাহলে বলছো চলে যাই? যাও না, যাও, কে মানা করেছে? পিহুর বলতে দেরি, কিন্তু আজের যেতে দেরি হলো না। ওকে এভাবে অবহেলায় ফেলে রেখে যেতে দেখে পিহুর রাগ হলো। নকল শ্বশুরের বাচ্চা, কাজটা তুমি মোটেও ভালো করলে না, এর শোধ আমি নেবই নেব। পিহু, এই পিহু দাঁড়াও। পিহু পরীক্ষা শেষ করে সবেমাত্র বের হয়েছে, তখনই নীলা ওকে ডাকতে ডাকতে পিছু নেয়। পিহু অসহ্য হয়ে থামলো, বলল, বল কি বলবে? মায়ান কোথায় আছে জানো কিছু? ওর খোঁজ করে লাভ নেই, সিট বুক হয়ে গেছে। হোয়াট মানে কি? হোয়াট মানে কি মানে? কুত্তা তোর রানী? কী সব বলছো তুমি? আচ্ছা, এসব ছাড়ো, বলো মায়ান কোথায়, আমার ওকে চাই। পিহু,
ওর তো তোমাকে চাই না। মায়ান এখন সেকেন্ড হ্যান্ড জিনিস হয়ে গেছে, তুমি ফার্স্ট হ্যান্ড কাউকে খুঁজে নাও। হোয়াট রাবিশ। আবার হোয়াট? বললাম না হোয়াট মানে কি? কুত্তা তোর নানি। আর একবার চাও চাও করলে তোর খবর আছে বললাম। মুখ সামলে কথা বল পিহু। এটাই তো পারি না, এমনিতেই পরীক্ষা খারাপ হয়েছে, তার উপর তুই মাথা খেতে চলে এসেছিস। কেন রে? ওই এক বিয়াত্তা ব্যাটার ওপরে তোর ক্রাশ খাওয়া লাগবে? আমি বিশ্বাস করি না। তাতে আমার কিছু যায় আসে না। ওই বজ্জাতটা আমার এখন দুলাভাই হয়ে গেছে, তাই তুই রাস্তা থেকে সরে পড়। নীলা হেসে বলে, মজা করছে তাই না? আরে আমি মায়ানকে বিয়ে করলে তো ওইটা তোমার জিজুই হবে, আমি কিছু মনে করি না। পিহু আশ্চর্যান্বিত হয়, অবাক হওয়ার ভঙ্গিতে বলে, এই বেহায়া আল্লাহ তোরে কি দিয়ে বানাইছে বলতো? বলছি আমার বোনের সাথে ওর বিয়ে হয়ে গেছে, তা না স্যাঁচড়ার মতো করছে। এই তোর মতো মেয়েদের জন্য মায়ানের মতো ছেলেরা আমার বোনদের মতো মেয়েদের ফাঁসি নেয়, গর্দভ একটা। তুমি মায়ানকে পছন্দ করো না, তাহলে ও কিভাবে তোমার জিজু হয়? কপালের দোষে বোন, সবই আমার কপাল। পিহু প্লিজ মায়ানকে আমায় দিয়ে দাও। এই মেয়ে, এই মায়ের সিনোস, খালি নাকি নিচে কানের নিচে একটা দেব? ডিরেক্ট আমার বোনের সংসারে নজর দিবি? চুল যে কটা আছে তাও থাকবে না বলে দিলাম। নীলা ফুঁসে উঠল, আমি তোমাকে ছাড়বো না পিহু। তুমি আমাকে আশ্বাস দিয়ে এখন পিছু হটছ। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার পরিণাম ভালো হবে না বলে দিলাম। আবে যা ভাগ। যার কপালে মায়ানের মতো শনি চড়ে বসে আছে, তার আর তোর মতো রাহু কেতুকে ভয় পেয়ে কি লাভ? যা ভাগ বজ্জাত বেডি, আমি তোমাকে দেখে নেব। নীলা পিহুকে চোখ রাঙানি দিয়ে চলে গেল। পিহু গা থেকে ধুলো ঝাড়ার মতো নীলার কথাকে ঝেড়ে ফেলল। দুপুর হয়ে গেছে, ক্ষুধাও লেগেছে, এখন জলদি বাড়ি ফিরতে হবে। পিহু বাইরে এসে রিক্সা নিল। মেন রোডে আসতে জ্যামে বসে থাকতে হলো। বসে বসে বোরিং ফিল হওয়ায় ফোনটা হাতে নিতে মনে হলো পাশ দিয়ে মায়ানকে দৌড়ে যেতে দেখল। পিহু ঝট করে লাফিয়ে নামে, সামনে তাকে দেখে মায়ান কাউকে ধাওয়া করছে। পিহু কি হয়েছে দেখার জন্য মায়ানের পিছু নেয়। মায়ান লোকটাকে ধরবে এমন সময় পিহু ডাক দেয়, এই ভিলেন। মায়ান চমকে উঠে পেছন ফিরতে লোকটা পালিয়ে যেতে চায়। মায়ান পিহুকে উপেক্ষা করে লোকটাকে ধরবে কি, লোকটা দৌড়ে এসে পিহুর গলায় চাকু ধরে। ঘটনার আকস্মিকে মায়ান পিহু হড়বড়িয়ে যায়। মায়ান থতমত গলায় লোকটাকে হুঁশিয়ে দিয়ে বলে, দেখ পটলা, আমার 10টা না 5টা না একটা মাত্র শালি, আমার শালির থেকে দূরে সর বলছি। স্যার এবারের মতো ছেড়ে দেন, নয়তো আপনার শালি আল্লাহর পেয়ারা হয়ে যাবে। আরে ব্যাটা, আমার শালি আজ পর্যন্ত কোনো ছেলের পেয়ারি হতে পারেনি, আল্লাহর আর কি পেয়ারি হবে? পিহু এমন অবস্থাতেও মায়ানের কথা শুনে রেগে গেল। মায়ান অগ্নিমূর্তি ধারণ করে পিহুকে দেখে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, প্লিজ পটলা, বউয়ের একমাত্র বোন, ছেড়ে দে ভাই, এখনো সংসার করিনি আমি। বউটাকে অন্তত ঘরে তুলতে দে। বউ ঘরে তোলার আগে শালি পটল তুললে বউ আর জীবনে ঘরে আসবে না বাপ আমার। এসব কি হচ্ছে এই লোকটাকে? হে চুপ। কি স্যার, মেয়েটার দেখি ভয়ডর নেই, চাকুর সামনে দাঁড়িয়ে কেমন ফটর ফটর করে কথা বলছে। এ যে সে মেয়ে নয়লা পটলা, এ মায়ান রেজার শালি মিস প্রত্যুষা। সে যাই হোক, মানিব্যাগটা দিন, শালিকে ছাড়িয়ে নিন। এই নিয়ে 8বার তুই আমার পকেট মেরেছিস, শালা হতচ্ছাড়া, আজকে তোকে বাগে পেয়েছি। পুলিশের পকেট মারার শখ এ জীবনের জন্য ঘুষিয়ে দেব। মায়ান এগিয়ে আসতে লাগলে পটলা চেঁচিয়ে বলে, স্যার আপনার পেয়ারির শালির কথা চিন্তা করুন, দিয়ে দিন স্যার, টাকা গেলে টাকা পাবেন, কিন্তু শালি গেলে শালি পাবেন না। তোর কথায় যুক্তি আছে, কিন্তু এই শালি আমার কোনো কাজের না, তুই এটাকে মেরে দে, আমি তোর নামে মার্ডার কেস ফাইল করব। বোনের শখ পালন করতে আমার পাখি আসবে, এই সুযোগে আমিও পাখির সাথে দেখা হয়ে যাবে। গুড আইডিয়া পটলা, শালি তোর দাঁড়িয়ে থাকিস না, মেরে দে। মায়ান, স্যার ভেবে নিন, তোর যা ইচ্ছে কর। পটলার হাত কাঁপছে, পিহুর আগে কাঁপছে। মায়ানের দিকে তাকে তুচ্ছ হাসি দিয়ে পটলার হাত ধরে মোচড় দিতে মায়ান দৌড়ে এসে ওর হাত থেকে চাকুটা কেড়ে নেয়। গালে এলোপাথারি চর থাপ্পড় দিতে দিতে বলে, শালার ঘরে শালা, আমার শালির ওপরে হামলা, আর জিনিস পেলি না, আমার একটাই শালি, বউয়ের থেকে আমার শালিকে বেশি ভালোবাসি। জীবনে বন্ধু না থাকুক, এরকম একটা শত্রুশালী পাওয়া কি সহজ কপাল রে বেটা বজ্জাত। কনস্টেবল আসলে মায়ান পটলাকে তার হাতে হ্যান্ড ওভার করে দেয়। বেচারা হাঁপিয়ে উঠেছে। পিহু ওর কাঁধে হাত রাখল, মায়ানকে ঘুরিয়ে পেটে ঘুষি মারে। মায়ান তৎক্ষণাৎ পেটে হাত দিয়ে বসে পড়ে। আরে মারছো কেন? আমি তোমাকে বাঁচালাম আর তুমি? শ্রীশালী, তুমি এতটা অকৃতজ্ঞ? এই হারামি, নাটক কম। হ্যাঁ,
এতক্ষণ কি সব উল্টাপাল্টা বলছিলে? মায়ান মেকি হাসি দিয়ে বলে, ওসব তো এমনি বলেছি শালি, তুমি একদম সিরিয়াসলি নিও না। তোমাকেও আমার বাপে সিরিয়াসলি নেবে না। তা কেন? হতচ্ছাড়া আগে বলিসনি কেন? তুই পুলিশ। আমার বাপের পুলিশে অ্যালার্জি আছে, একদম সহ্য করতে পারে না। এখন তো মনে হচ্ছে বোনটা সহ তোকে কোথাও বনবাসে রেখে আসতে হবে। বিয়ে করার জন্য আর দুনিয়াতে ছেলে খুঁজে পেল না। সরি, আসলে আমি নিজেই পাখির থেকে বিষয়টা লুকিয়েছি। ভেবেছিলাম পরে সারপ্রাইজ দেব। সারপ্রাইজ তো তুমি পাবে যখন আমার বাপের সাথে দেখা হবে। আফতাব আঙ্কেলের সাথেও কি এটা নিয়েই ঝামেলা? ওই দিনের কথার ভাঁজ আর তোমার আজকের কৃতি দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, আঙ্কেলের পছন্দ না আমি এই প্রফেশনে আসি। আমার কাজটা একটু বেশি ঝুঁকিপূর্ণ, তাই তো আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাই। পিহু মায়ানের পাশে ধাপ করে বসে পড়ল। তৌসিফের কাছে পুলিশ মানে জোচ্চোর, ঘুষখোর, কুত্তা মার্কা মানুষ, যার জন্য পিহু প্রিয়তার অহরহ পুলিশ অফিসারের সাথে বিয়ে আসলেও উনি রাজি হননি। একে তো প্রিয়তার বিয়েটার বিষয়ে কিভাবে জানাবে, এটা নিয়ে ঝামেলা। তার উপর মায়ানের নিজের পরিবার নেই, আর এখন আস্ত মায়ানই একটা সমস্যা। রিল্যাক্স শালি, তুমি আসো তো, একটা না একটা উপায় বের করে নেবে, বলে দাঁত বের করে হাসে। পিহু ব্যাগ তুলে মায়ানের পিঠে মারতে লাগে। আরে আরে মারছো কেন? আমি মরে গেলে তোমার বোন বিধবা হয়ে যাবে। পিহু শান্ত হলো, ব্যাগটা মায়ানের কাছে দিয়ে ক্লান্ত মুখে বলে, আমার ক্ষুধা লেগেছে। তুমি তো দেখি ভারী চালাক, বোনের বিয়ে হতে না হতেই দুলাভাইয়ের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার পরিকল্পনা করছো। এবার তো আমি শুধু লাঞ্চই করব না, সঙ্গে শপিংও করব, ঠিক আছে না দুলাভাই? একমাত্র শালি না হয় মাথায় একটু কাঁঠাল ভেঙে খেলো। মান শুকনো ঢোক গিলে বলে, আমাকে কি তোমার কুটিপতি বলে মনে হয় শালি? আমি সরকারি চাকরিজীবী, নামেই সরকারি বেতন কম, ঘুষও খাই না। পিহু উঠে দাঁড়ায়, আদেশ করার ভঙ্গিতে বলে, পাশেই ভালো রেস্টুরেন্ট আছে, চলো জলদি, না গেলে হয় না। 3 পর্যন্ত গুনবো, তারপর চেঁচিয়ে লোক জড়ো করবো, বলবো তুমি আমার সাথে প্রেমের অভিনয় করে এখন আমাকে ধোকা দিয়ে আরেকজনকে বিয়ে করেছে। মাঝ রাস্তায় মান সম্মান হারাতে না চাইলে চলো। মায়ের সম্মান পেয়ারা, তাই আর কথা বাড়ল না, আল্লাহ আল্লাহ করে উঠে দাঁড়ালো। পিহু এক গাদা খাবার অর্ডার করে মায়ানের শুকনো ঢোক গিলে বলে, এত খাবার খেতে পারবে না, খাবার নষ্ট করা ভালো না কিন্তু। এটা জল ভাত দুলাভাই, তুমি গরিব জন্য অল্পতে ছাড় দিচ্ছি, নয়তো রেস্টুরেন্টের সব খাবার অর্ডার করতাম। মায়ের পকেট চেক করে ভাগ্যিস আজকে কার্ডটা সঙ্গে করে নিয়ে এসেছিল, নয়তো শালির জন্য রাস্তায় ভিক্ষা করতে বসা লাগতো। পিহু খাবার খেয়ে বাকিটুকু প্যাক করে নিল। মায়ানকে খরচা করাতে এসব করছেও। মায়ান কিছু বলেনি। পিহু আসার সময় খুব বেশি পোশাক নিয়ে আসতে পারেনি, বাকি যা ছিল সব হোস্টেলে, আপাতত কিছু পোশাক কেনা দরকার। মায়ান পিহুর পেছন পেছন ঘুরছে, এর আগে কখনো মেয়েদের জিনিস কিনতে আসেনিও। তাহমিনের জন্য সর্বোচ্চ গহনার দোকান পর্যন্তই যাওয়া হয়েছে। হঠাৎ করে মায়ানের চোখ আটকেল রেড ওয়াইন রঙের শাড়িতে। স্যার, এটিকে আপনার পছন্দ হয়েছে, ম্যামের জন্য নিয়ে নিন, ভালো লাগবে, আস্তে প্যাক করে দিন। পিহু আর চোখে দেখলো, মায়ানকে উদ্দেশ্য করে বলে, চয়েস খারাপ না, তোমার বোনের পছন্দ হবে বলছো, তোমাকে যখন পছন্দ হয়েছে তখন এটাও পছন্দ হবে। সবসময় আমাকে অপমান না করলে তোমার চলছিল না, তাই না? একদম না, পেটের ভাত হজম হতে চায় না, মনে হয় আউস। পিহু বেখেয়ালিভাবে চলতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেল। হাতের ব্যাগগুলো নিচে পড়ে গেছে। সামনে থাকা লোকটা আগ বাড়িয়ে জিনিসগুলো তুলে দেওয়ার বাহানায় পিহুর কোমরে হাতে স্পর্শ করতে চাইলে মায়ান শক্ত করে ওর হাতটা চেপে ধরে। চোয়াল শক্ত করে বলে, হাত জিনিসটা খুবই বাজে, সঠিক ব্যবহার না জানলে সমস্যা। এখন যদি তুই দোহার হাত দিয়ে খাবার খাস, বিষয়টা কি ভালো দেখাবে বলে? তাহলে তোর নোংরা হাত দিয়ে আমার শালিকে টাচ করার স্পর্ধা করিস কিভাবে, নরকের কীট। মায়ান ধীরে ধীরে লোকটার হাতে চাপ দিচ্ছে, আর মটমট করে শব্দ হচ্ছে, যেন হাতের হাড়গুলো সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপর থেকে দেখে শুনে হাতকে কাজে লাগাবি, যেখানে সেখানে হাত বাড়ালে ঝলসে যাবি, কথাটা যেন মনে থাকে। চলো শালি। মায়ান পিহুর হাত ধরে সাথে নিয়ে আসলে পিহু অবাক চোখে ওকে দেখতে লাগে। মায়ান পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, ওভাবে তাকিও না, প্রেমে পড়ে গেলে তোমার বোনকে কি জবাব দেবে বলো, আমি কিন্তু লয়াল। সিসি। পিহু তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয়। এসে গেছি মহারানী, বাড়ির বউ হয়েছে অথচ কাজকামের ঠিকানা নেই। এত বেলা হয়ে গেল যে রান্না করবে কে? আফতাব তাহমিনাকে নিয়ে হসপিটালে গেছে।
প্রেশার বেড়েছে, নিয়ম করে রুটিন চেক আপ করতে যেতে হয়। মিনু কাজে আসেনি আজ। এদিকে পিহুকে একা পেয়ে তাসমিন যা ইচ্ছে বলে ওঠে। পিহু খাবারের প্যাকেট মুখের সামনে তুলে ধরে বলে, নিজের ব্যবস্থা করে এসেছি থালাম্মা। হাড্ডি গুড্ডি যা ছিল আপনার জন্য নিয়ে এসেছি। শ্বশুর আব্বা আমাকে কল করে জানিয়েছিল ওনাদের ফিরতে দেরি হবে, এখন আপনার যা ইচ্ছে করুন। পিহু খাবারগুলো রেখে রুমে চলে গেল। তাসমিন মুখ ভেঙচি দিল। আবার খাবারের প্যাকেটের দিকে তাকিয়ে লোভ হলো। দামি রেস্টুরেন্টের খাবার, লোভনীয় জিনিস চোখের সামনে রেখে কি মুখে কুলু পেটে বসে থাকা যায়? পিহু চলে গেছে দেখেই তাসমিন খাবারে হামলে পড়ল। পিহু আড়াল থেকে দেখে মুচকি হাসল। খাবারগুলো পিহু তাসমিনের জন্য এনেছে। মহিলা তেরামি করে তো সমস্যা নেই, বোনের শ্বশুরবাড়ির লোক সোজা করে দিবে একেবারে। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আমার তো সিজন 2 অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।